আপনি বলেন বেনজিরের মেয়েদের অবস্থা কি, ছেলেদের অবস্থা কি? আপনি দেখেছেন মতিউর রহমানের মেয়ে কিভাবে বলছে তুই আমাদের ইজ্জত ডুবিয়েছিস, তুই তুই করে। এই যে যে নিগৃহীত হচ্ছে না, সে যে অপমানিত হচ্ছে, এতে কিন্তু আগামীতে সরকারি কর্মকর্তা করবে, আর সরকারি কর্মকর্তা বন্ধ হলে একসময় রাজনীতি বিদ্রোহ বন্ধ হবে। ভাই বলেছে যে এই রেজিমেন্টের আমলে কোনো দুর্নীতি পূর্ণাঙ্গ বিচার হয় নাই। ভাই কোন রেজিমেন্টের আগেও হয় নাই, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি, তবে হওয়া শুরু হয়েছে এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষ সব জানে, এখন কিন্তু শুরু হয়েছে, এই শুরু করতে হবে। তখন জানতাম যে কত পুরাতন ওয়ারেন্ট আছে পেন্ডিং, কেন এটা তামিল হচ্ছে না কেন? তাহলে পুলিশ রেজিস্ট্রি কনফারেন্সে কি এসব বিষয় আলাপ হয়নি? বা আপনাদের ইন্সপেকশনে যে এসপি সাহেবকে দেখেননি? হয়তো ওরা চোখ এড়িয়ে গেছে। চোখ এড়িয়ে গেলে যে এখন কথা উঠছে, এখানে যোগাযোগ মাধ্যমে কিন্তু কথা উঠবে, এটা কিন্তু এড়িয়ে যেতে পারবো না। হারুন চৌধুরী সাহেব বলেছে যে বেশি বেশি প্রচার করলে বা যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্নীতি বন্ধ হবে না, বন্ধ হবে যদি একমাত্র এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী চাইলে। উনি ওনার মতামত দিয়েছেন, এটা ওর গ্রহণযোগ্যতা অবশ্যই আছে। তবে একটা বলবো, এই যে বেশি বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে বলে কিন্তু এখনো বেনজিরের বিষয়টা, মতিয়ারের বিষয়টা, প্রধান সেনাপ্রধানের বিষয়টা, এগুলি কিন্তু এখনো চাপা পড়েনি। এবং আপনার যদি এরকম বেশি বেশি করেও আলোচনা আসে, তাহলে মেয়র পুত্র মানে মেয়র সাহেবেরও এটা চাপা পড়বে না। আর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে একা দুর্নীতি বন্ধ করা কখনো সম্ভব না। প্রশাসন যন্ত্র যেটা আছে, রাষ্ট্রযন্ত্র যেটা আছে, সেখানে কর্মবিমুখ আছে। একটা 460টা 64টা 74টা থানা আছে, বা 700টার মতো থানা আছে পিএস সরকারে। এগুলি মাননীয় প্রধানমন্ত্রী একা কিভাবে নেবেন? আমাদের সবাইকে এটার একটা টিম ওয়ার্কের মতো এগিয়ে আসতে হবে, নাহলে কিন্তু এই দুর্নীতি বন্ধ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী একা পারবেন না। পরে মুখ্যমন্ত্রীর বিষয়টা আসে, এই যে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলা হয়েছে, লোকজনই তো দুর্নীতি করছে, তো সেখানে প্রধানমন্ত্রী একা পারবে না এই যে নাকি? এই যে যেটা অভিযোগ দেওয়া হয় যে এই বেনজির সাহেবকে বা আপনার আজিজ সাহেবকে উপরে ওঠার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ, এটা বিরোধী দলরা বলে। তাহলে তো এই যে সিঁড়ি হয়ে উপরে ওঠার পর কিন্তু তাদেরকে এখন শেল্টার দিচ্ছে না। এটাই তখন কর্মকর্তারা ভয় জানবে যে আমাদেরকে তারা উপরে উঠার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতায় দখল করার সিঁড়ি হিসেবে ব্যবহার করবে, কিন্তু আমাদেরকে প্রোটেকশন দিবে না, আমাদের বিরুদ্ধে বলবে। তখন আমার মতো কর্মকর্তা যারা চাকরিতে আছে তারা স্থিমিত হবে এবং এই দুর্নীতি বন্ধ হবে। আর এই যে আপনি বলেন বেনজিরের মেয়েদের অবস্থা কি, ছেলেদের অবস্থা কি? আপনি দেখেছেন মতিউর রহমানের মেয়ে কিভাবে বলছে তুই আমাদের ইজ্জত ডুবিয়েছিস, তুই তুই করে। এই যে নিগৃহীত হচ্ছে না, সে যে অপমানিত হচ্ছে, এতে কিন্তু আগামীতে সরকারি কর্মকর্তা করবে, আর সরকারি কর্মকর্তা বন্ধ হলে একসময় রাজনীতি বিদ্রোহ বন্ধ হবে। রফিক সাহেব বলেছে দুর্নীতি অনেক অনেক কাকে বাধা দিবেন। দুর্নীতি অনেকে করে, এটা ঠিক। দুর্নীতি যে অনেকে করে না তা না, কিন্তু তবে আপনি দুই একজনকে বাধা দেন না, একজনকে বাধা দিলে তো আমাদের শিখতে হয়ে যাবে। আইনের প্রথম কি, যে অপরাধ করেছে সে তার ফল ভোগ করবে, সাজা ভোগ করবে, পাশে আর 10 জন লোক ওই অপরাধ থেকে নিজেকে নিবৃত রাখবে যে আমি যদি এই অপরাধ করি তাহলে আমারও এরকম ফল ভোগ করতে হবে। তাই আপনাকে সবাইকে বাধা ধরতে হবে, দুই একজনকে ধরেন, বাকিরা সব সাবধান হয়ে যাবে। আর এই যে চলে গেছে বেনজির, তার তো সম্পত্তি রয়েছে, তার সম্পত্তিতে বাজেয়াপ্ত হবে। এই যে অনেকে চলে যাচ্ছে, বা মেয়র সাহেব চলে যাবে, তার সম্পত্তিতে বাজেয়াপ্ত সরকারের খাতে জমা হবে, এটা আমাদের জন্য কাজ করবে। আমার সরদী ভাই সুন্দর বলেছে যে এই যে এটা হলো নাটক, নাটকের প্রথম অংশ। হ্যাঁ, এটা নাটকের অংশ। নাটকের অংশ যখন দর্শক বেশি দেখবে তখন এটা সিরিয়াল হবে। সিরিয়াল যখন দর্শক বেশি দেখবে তখন পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র হবে। হ্যাঁ, এই যে নাটক যে শুরু হলো, আপনি বলতে পারেন সরকার এটা নাটক, কিন্তু নাটক যে শুরু হলো, নাটক কিন্তু জনগণ একের শেষ পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখে পর্যন্ত শেষ করবে। আরেকটা আমি আপাকে আজকে ধন্যবাদ দিই যে আজকে এমন একজন বিজ্ঞ আলোচককে এনেছেন যিনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, মানে নিরপেক্ষ ভাবে। আমরা না এক একজন, কেউ আছে ভারতপন্থী, কেউ আছে পাকিস্তানপন্থী, কেউ স্বাধীনতা পক্ষে, পক্ষে। আমরা বিরুদ্ধে গেলে আমরা যে কোনো, ওই যে আমার এক রচনা ছিল যে নদীর রচনা এসেছে
মুখস্থ করে গেছে, কিন্তু এসেছে গরু রচনা করে, সে বাবা বললো বাবা তোর পরীক্ষা কেমন হয়েছে, খুব ভালো, কত আনসার 100 ভাগ, তোর তো রচনা কমন পড়ে নাই, তোর তো আসছে গরু রচনা, তুই কিভাবে তাহলে নদীর রচনা শিখলি? গরু সম্বন্ধে একটু বলে গরুকে নদীতে ফেলে দিয়েছি, তারপর নদীর বর্ণনা দিয়ে গেছি। আপনি যেটাই যাবেন, যদি আপনি যে কোনো এক চোখের লোককে নিয়ে আসেন, যে বিএনপি পন্থী বা আওয়ামী লীগ পন্থী, তারা তাদের পক্ষে বলে যাবে সরকার পরিবর্তন হলে সব ভালো হয়ে যাবে। আরে বাবা, আমরা তো 3 সরকারকে দেখেছি, কখন দুর্নীতি মুক্ত হয়েছে, দিন দিন দুর্নীতি বেড়েছে, কখন নির্যাতন বন্ধ হয়েছে, দিন দিন নির্যাতন বেড়েছে, আগামীতে আসলে আবারও বাড়বে, এরকম। আরেকটা হলো মানে সরোদী ভাই বলেছে যে এই রেজিমেন্টের আমলে কোনো দুর্নীতি পূর্ণাঙ্গ বিচার হয় নাই। ভাই, কোন রেজিমেন্টের আগেও হয় নাই, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি, তবে হওয়া শুরু হয়েছে এখন, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষ সব জানে, এখন কিন্তু শুরু হয়েছে, এই শুরু করতে হবে। আর আমার খুব অবাক লাগলো, আমার সীমিত জ্ঞান সম্পর্কে, বিচার সম্পর্কে, আসামির আপত্তিতে, নারাজিতে চার্জশিট চেঞ্জ হয় বা পুনঃতদন্ত হয়। আমার 10 বছর আমার বিচারক জীবনে, এমনকি আমি মেট্রো ট্রেনে এসেছিলাম ঢাকায়, আমি এটা দেখি নাই। হ্যাঁ, বাদী নারাজি দিতে পারে, মানে যে ইনফরমেশন দিয়েছে সে নারাজি দিতে পারে, এফআইআর যে লজ করেছে সে নারাজি দিতে পারবে, আসামি তো কোনো নারাজি দিতে পারে না, আসামি তো হাজির হলো তো সে পারবে না, এটা বুঝতে না। আমি এটা শুনে খুব অবাক লাগলো। এবং আমার সরোদী ভাই এটা বলেছেন যে পুলিশ ইচ্ছা করলে সব পারে। হ্যাঁ, পুলিশ এখন তো আরো যে প্রযুক্তিগত সুবিধা এসেছে, এই প্রযুক্তির সাহায্য করতে পারে। আমি প্রযুক্তির কথা বলবো না, আমি 1990 সালে উপজেলা ম্যাজিস্ট্রেট ছিলাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা, যেখানে 10 জন সেক্রেটারি ছিল, আমি যখন চাকরি করছি, সিদ্দিকুর রহমান সরকার। সেখানে একজন ছিলেন, তিনি পরবর্তীতে আইজি হয়েছিলেন, খালেক সাহেব, তিনি কিন্তু বাঞ্ছারামপুরের এমপিও হয়েছিলেন ক্যাপ্টেন তাজকে হারিয়ে। তার মার বাসায় চুরি হলো এবং একটা পানের ডাবা চুরি হলো, আর অনেক কিছু চুরি হয়েছে, কিন্তু তার মার হলো এটা খুব প্রিয় পানের ডাবা ছিল, এটা তার, এবং তার শাশুড়ি দিয়েছে, তার শাশুড়িকে তার শাশুড়ি দিয়েছে, এটা বের করতে হবে। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, এই প্রযুক্তি ছিল না, মাত্র 31 দিনের মধ্যে ওইটা সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে এবং আমার কোর্টে ওটা হাজির করেছে। কারণ আমি বাঞ্ছারামপুরেরও ম্যাজিস্ট্রেট ছিলাম, অতিরিক্ত দায়িত্ব, প্রতি মঙ্গলবার দিন মোর্চাকান্দি ঘাট দিয়ে যে করতাম। পুলিশ কিন্তু ওই সময় পেরেছে, কারণ তারা জানে ওই এলাকায় কে কে চুরি করে, এটা বের করেছে। কারণ আপনি যখন পকেট মার হবে বিভিন্ন হাইওয়েতে, তারা কিন্তু জানে কে কে। পুলিশ তো ভাগও পায়, পুলিশ জানে, মানে না না না, এটা আপনি বলতে পারেন, আমি বলবো না, যেহেতু আমি এক সার্ভিসে, একটা সার্ভিস, এটা বলা আমার জন্য শুভনীয় হবে না, আপনারা বলতে পারেন। আমি বিশ্বাস অবিশ্বাস কোনোটাই বলবো না, বের করে যে। আর এখন তো আরো নতুন প্রযুক্তি আছে। আরেকটা হলো, এই যে মেয়র সাহেবের বিরুদ্ধে বা ডেপুটি স্পিকার পুত্রের বিরুদ্ধে যে ওয়ারেন্টটা কেন 2 বছর তামিল হলো না, এটা দায় কার? দায় কিন্তু যার নামে, যে অফিসারের নামে ওই থানায় হাওলা হয়েছে তার দায়িত্ব। ওয়ারেন্ট কিছু আসে, সেটা বিভিন্ন অফিসারের নামে হাওলা করে দেয়, যেমন তদন্ত দেয়, এরকম আলাদা। তারপর তার সুপারভিশন করার জন্য কিন্তু ওসি সাহেব আছে, তদন্তকারী কর্মকর্তা, তার মানে প্রাপ্ত কর্মকর্তা, তার উপরে এএসপি সাহেব আছে, সার্কেল অফিসার, সার্কেলে যারা বসে, এডিশনাল এসপি আজকাল অনেক জায়গায় বসায়, তারপর এসপি আছে। আর এটা আরেকটা ব্যাপার হলো, প্রতি পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স হতো, আমাদের সময় পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে একটা কনফারেন্স হতো, যেখানে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকটা কি করতে, এবং প্রতিটা থানায় কতগুলি ওয়ারেন্ট আছে, কি আছে। যখন ডিসি সাহেব ইন্সপেকশনে যেত, আমরাও গিয়েছি, তখন জানতাম যে কত পুরাতন ওয়ারেন্ট আছে, পেন্ডিং কেন, এটা তামিল হচ্ছে না কেন। তাহলে পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্সে কি এইসব বিষয় আলাপ হয়নি? বা আপনাদের ইন্সপেকশনে যে এসপি সাহেবকে দেখেননি, হয়তো ওরা চোখ এড়িয়ে গেছে। চোখ এড়িয়ে গেলে যে এখন কথা উঠছে, এখানে যোগাযোগ মাধ্যমে কিন্তু কথা উঠবে, এটা কিন্তু এড়িয়ে যেতে পারবো না। সংক্ষেপে যদি এটা আলোচনা করেন একটু। আচ্ছা, ওইটা হলো যে ট্রানজিটটা হলো, আপনারা জানেন যে ট্রানজিট আমরা একতরফা ভাবে দিচ্ছি না। মনে করেন একতরফা ভাবে তাকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে হতে দিলাম, 7 সিস্টারে। এটা কিন্তু আমার দিতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার লাভ হতে হবে। আমার কথা হলো, দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি কি পাচ্ছি? আমি কি টোল পাচ্ছি? আমি কি ট্যাক্স পাচ্ছি? আমি কি প্রশাসন চার্জ পাচ্ছি? ঠিক এরকম যেমন একটা আছে, আমি দিতে পারি। আরেকটা হলো, এটা দিলেই যে সার্বভৌমত্ব লুণ্ঠিত হবে, আমার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আছে, এটা দিলেই আমাদের একটা রাস্তা দিয়ে পুরো দেশ দখল করে ফেলবে। আর ইন্ডিয়া আমাদের দেশ দখল করতে হলে কি ট্রানজিট লাগবে? আমি জানি না
সেনাবাহিনীর সদস্য উনি এটা স্বীকার নাও করতে পারবেন। আমাদের মতো ছোট দেশে কতজন আর্মি আছে, কি আমাদের অস্ত্র আছে, আমরা ইন্ডিয়ার সাথে কতদিন পারবো, হয়তো আমরা জিতবো, আমাদের মনোবল আছে, এটা বড় কথা। তবে আমরা যে বিনিময় পাই। আরেকটা হলো, আমার মাঝ দিয়ে যদি সে যেতে পারে, তাহলে আমি তার মাঝ দিয়ে কেন ভুটানে যেতে পারবো না, আমি তার মাঝ দিয়ে কেন নেপালে যেতে পারবো না। মানে প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি আমলে খালেদা জিয়া এটা মেনে নেন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী। এটা পরের ব্যাপার। উনি আরেকটু বলেছেন যে এই মিয়ানমারের নিচে মাটিতে কিন্তু অসংখ্য সম্পদ, খনিজ সম্পদ, গ্যাস সম্পদ, এবং মিয়ানমারের দিকে কেন চীনের দৃষ্টি, কেন আমরা রোহিঙ্গা বিতাড়িত করতে পারছি না, ভারতের দৃষ্টি, জাপানের দৃষ্টি, ওর মাটির নিচে সম্পদের জন্য। কিন্তু ওদের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয়। ওদের গ্যাস উত্তোলনের জন্য 3টি দেশ একত্রিত হয়েছিল, একটা জাপান, একটা চীন এবং ইন্ডিয়া। ইন্ডিয়া চেয়েছিল ওই সময় খালেদা জিয়ার কাছে যে আপনি আমাকে এই গ্যাস খননের জন্য একটা সুযোগ দেন, আপনি ওখান থেকে লাইন যাবে মাঝ দিয়ে এবং আপনার সুবিধা পাবেন। তখন হয়তো নেয়নি, পরে চীন এটা দখল করে নিয়েছে। আমরা হলো আপনি ইউরোপের সাথে আমাদের দেশের, ইউরোপ ইউনিয়নের সাথে আমাদের দেশের তুলনা করলে হবে না। ওখানে সীমান্ত বলতে কিছু নেই, ওখানে কোনো পাসপোর্ট লাগে না ওই টেরিটরির মধ্যে। আমাদের দেশে সার্কও একটা হয়েছিল, পরে সার্ক টিকতে পারে নাই। এখন এক একটা দল এক একটা জনকে অভিযোগ করে, কেউ বলে ইন্ডিয়া পায়নি, আবার বলে পাকিস্তান চায়নি, অনেক বলে বঙ্গবন্ধু চায়নি। এগুলো না বিতর্ক আসলে খুব খারাপ লাগে। তাজ হোটেলে কিন্তু আক্রমণ হয়েছিল, আমি আর ওদিকে যাচ্ছি না। এই সার্কভুক্ত দেশগুলির মধ্যে কিন্তু এরকম দরকার একটা আন্তঃযোগাযোগ, এতে আমাদের পণ্যগুলি যাবে, আমাদের পণ্যগুলি আসবে, আমাদের অর্থনীতিতে যুক্ত হবে। আমরা বাই ইয়ারে না যে আমরা থাইল্যান্ডে আমরা রোডে যেতে পারবো, বাই রোডে যেতে পারবো, নেপালে যেতে পারবো, তাদের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে। এখন যেহেতু 3টা দেশ দ্বিপাক্ষিক চুক্তি হবে, তবে আমি বলবো আমাদের সার্বভৌমত্ব এতটা নাজুক নয়, আমাদের সার্বভৌমত্ব কচু পাতার পানি নয় যে ভারত একটা ট্রানজিট নিলেই ওই কচু পাতার পানির মতো পড়ে যাবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ পেয়েছি, এবং লাখো শহীদরা এখন 18 কোটি মানুষ আছে, দরকার মিনিমাম 17.5 কোটি মানুষ আছে, যারা একটা ইঞ্চি জমি কোন দেশকে নিতে হয়, পাকিস্তান না, চীন নয়, রাশিয়া নয়, ভারত নয়। তাই এগুলি জুজুর ভয় দেখে লাভ নেই, জুজুর ভয় হবেও না। আর আমাদের এখন যে বর্তমান বিশ্ব আছে, জোর করে কোনো দেশ মানে দখল করা সেই রীতিটা এখন নাই, দেশ দখল করা। হয়তো আপনি বলবেন যে গাজা কেন হচ্ছে, ইউক্রেন, এটা বিচ্ছিন্ন 192টা দেশের মধ্যে 2টি দেশ এরকম হচ্ছে। তবে আমরা বলবো যে আমাদের ট্রানজিট দিয়ে আমরা সুবিধা পেতে চাই, এবং আমরা তাদের কাছ থেকে এরকম ট্রানজিট নিয়ে আমরা বিভিন্ন দেশের সাথে সংযোগ স্থাপন করতে চাই। তবে এই ট্রানজিট দিলেই যে আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা আমার বিপন্ন হবে, স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে, এই কথা আমি বিশ্বাস করি। অসংখ্য